নিউজ বাংলার সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন সীতারাম শর্মা। অনেক অনেক স্বাগত, যিনি কিনা অনারি কনসুল অফ রিপাবলিক অফ বেলারুস, একই সঙ্গে উনি চেয়ারম্যান আইফুনা এবং ওয়েফুনা, এবং আপনারা জানেন যে একই সঙ্গে টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের উনি প্রেসিডেন্ট। তো অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে জানাচ্ছি আজকে আমাদের এই আলাপচারিতায়। আজকে আমাদের আলাপচারিতা মূলত আমরা একটু সমুদ্রের ওপার থেকে শুরু করে আস্তে 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 মানে দেশের বাইরে থেকে একটু দেশের ভেতরে আসবো। আপনারা জানেন যে এখন চারিদিকে যে আবহাওয়া বা পরিবেশ গরম চলে এসছে, বসন্ত যদিও, তার মধ্যে কিন্তু উত্তাপটা অনেক বেড়েছে, কারণ এখানে চলছে কিন্তু আমাদের একটা নির্বাচনের আবহ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ইলেকশন 2026-এর সেই যে ইলেকশনের কিন্তু এখন দামামা বেজে গেছে। তো সেই ক্ষেত্রে স্যারকে যখন পেয়েছি আজকে আমরা, তো সেই বিষয় নিয়ে আলোচনা করে নেব। কিন্তু সবচেয়ে বড় বিষয়, ইনি যেহেতু ফরেন ডিপ্লোম্যাট, সেহেতু আমরা কিন্তু শুরুটা করছি ওদিক থেকে। স্যার, আপনি জানেন যে একটা যুদ্ধের চারিদিকে একটা পরিস্থিতি চলছে সারা বিশ্ব জুড়ে। সেখানে মানে একদিকে ইসরায়েল আমেরিকা এবং অন্যদিকে ইরান। তো সেই যুদ্ধ যখন চলছে, হরমুজ প্রণালী মানে বলা যায় এক প্রকার বন্ধই। তো সেখানে কিন্তু তেলের এবং রান্নার গ্যাসের কিন্তু দাম বাড়ছে, কারণ তার কিন্তু একটা শর্টেজ দেখা দিচ্ছে। যদিও কেন্দ্র সরকার দাবি করছে যে না, আমাদের কাছে অনেক স্টক রয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেই যে যুদ্ধের যে ঢেউ, সেটা কিন্তু বঙ্গোপসাগর পেরিয়ে কিন্তু আমাদের যে হেসেল বা রান্নাঘরের কিন্তু সেটা কিন্তু এসে উপস্থিত হয়েছে। এবং এই যে ইলেকশন নির্বাচন, তাতে কিন্তু এটাও একটা বড় মুদ্রা। অনেকে স্বীকার করছেন, অনেকে স্বীকার করছেন না। তবুও বাঙালিরা ভোজনপ্রিয়। সেখানে যখন তার মানে রান্নাতে 5খানা আইটেমের থেকে 2টো বা 3টে আইটেম বাদ দিতে হচ্ছে, রুটি সংখ্যায় গুনে গুনে করতে হচ্ছে, বা কাউকে বাড়িতে অতিথিকে নিমন্ত্রণ করলে আপ্যায়নের ক্ষেত্রে কোথাও গিয়ে একটুখানি মানে কনজুসি করতে হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং এটা কিন্তু এনক্যাশ করছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে যারা পলিটিক্যাল যারা রয়েছেন তারা। কি বলবেন স্যার এই যে বাইরের যে যুদ্ধ? নিউজ বাংলাকে আমি অভিনন্দন জানাই। আর আপনাদের সঙ্গে তো কয়েকবার কথা হয়েছে। আপনার মনে হবে গত সময় যখন আমরা কথা বলছিলাম, তো আমি বলেছিলাম উই আর নট লিভিং ইন এ পিসফুল ওয়ার্ল্ড। তো আপনি দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা হয়েছে। যুদ্ধ চলছে, বিরাট যুদ্ধ চলছে, আর এটা কবে শেষ হবে কেউ জানে না। আর কোন দিকে যাবে আর কি হবে, এই আপনি ভালোই কথা বলেছেন কি ওইখান থেকে প্রায় আমাদের দেশে চলে এসেছে। এই যে রিসেন্টলি ডিয়েগো গার্সিয়া একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে অ্যাটাক করা হলো। সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশানে। ইন্ডিয়ান ওশান হচ্ছে আমাদের ওশান, যেটা যেটা আমাদের ইন্ডিয়ার ওশান আছে। ইন্ডিয়া মানে আমাদের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, ওইখানে চলে এসেছে। তো যুদ্ধ তো আমাদের কাছাকাছি চলেই এসেছে। আরেকটা কথা বলি, আজকে যেরকম আমি বলেছিলাম, উই আর নট লিভিং এ পিসফুল ওয়ার্ল্ড, উই আর ইন এ ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। এখন দুনিয়া যা হয়ে গেছে, এটা ইন্টারডিপেন্ডেন্ট হয়ে গেছে। এখানে ইন্ডিপেন্ডেন্টলি কোনো দেশ কিছুই করতে পারে না, সার্ভাইভও করতে পারে না, তার ইকোনমিক গ্রোথ হতে পারে না, তার সোশ্যাল গ্রোথ হতে পারে না। সেই জন্য এই যে ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আজকে দেখছেন না, তেল, কেউ ভাবতে পারেনি আজ থেকে প্রায় 30, 40, 50 বছর আগে তেলটা নিয়ে এত বিরাট ব্যাপার হয়ে যাবে কি যদি একটা দেশে যদি তেল আনা বন্ধ হয়ে যায়, তো তার একটা সারা বিশ্বে তার কী ইম্প্যাক্ট হবে। যে আপনি এলপিজির কথা বললেন কিংবা পেট্রোলের কথা যেটা আপনি বললেন, আজকে কি হয়েছে, আজকে সেরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। কালকে কি হবে, আমাদের রান্নাঘরে কি হবে সেটা আমরা জানি না। তারপরে আমরা গ্যাস পাবো কি পাবো না সেটা আমরা জানি না। গ্যাস শুধু রান্নাঘরের ব্যাপার না, গ্যাসটা আমাদের ইন্ডাস্ট্রিতেও লাগে, ওইখানেও আমাদের কি হবে কি না হবে সেটা আমরা জানি না। সেই জন্যে যুদ্ধ হলে কোনো যে দুটো কিংবা 3টে দেশের মধ্যে যুদ্ধ হলে শুধু ওরাই এফেক্টেড হয় এটা হয় না, তাতে কি সারা দুনিয়া এফেক্টেড হয়ে যায়। তো আজকে আমাদের এই যুদ্ধে যেটা আছে তার আমরা কোনো শেষ দেখতে পাচ্ছি না। কি হবে, কেন হয়েছে। আজকে যুদ্ধ নিয়ে আজকে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের উপরে যেরকম অ্যাটাক করে আজকে আমরা এটা জানি না কেন করেছে আর কি চায় ওরা, আর কি করে যুদ্ধটা শেষ হবে। আর এইটাতে খুব চিন্তার ব্যাপার আছে, আর সারা দুনিয়া এটা নিয়ে খুব চিন্তা করছে। আমাদের দেশ যেটা আছে,
কিন্তু একটা আনফর্চুনেট কথা হচ্ছে আমাদের কি আমরা এত বড় যুদ্ধ হচ্ছে তাতে আমাদের দেশ যে যাকে আমরা বলি ইন্ডিয়ার একটা বিরাট আমরা বিশ্বগুরু বলি, ইন্ডিয়ার আমরা কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। এটা খুব চিন্তার ব্যাপার, এটা খুব দুঃখের ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু এই এই যে তেলের দামটা যে বাড়ছে স্যার, এটা তো নিঃসন্দেহেই আমাদের যে ইলেকশন সেটাকে প্রভাবিত করবে। এটা কতটা প্রভাবিত করতে পারে বা মানে এর ছাপটা কতটা পড়তে পারে আমাদের এখানে, কি মনে করেন? দেখুন, একটা কথা আছে, যদিও সরকার দাবি করছে আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে, তা সত্ত্বেও আজকে রয়েছে কিন্তু একটা প্যানিক তো হয়ে গেছে না আজকে। তাহলে যদি সেরকম প্যানিক না থাকে তাহলে আমরা এত লাইন দেখছি কেন? লোকরা লাইনে দাঁড়াচ্ছে, এই জন্যই দাঁড়াচ্ছে, হয়তো কালকে নাও পেতে পারে। সেই জন্যে একটা যখন ইম্প্যাক্ট তো পড়বে না, ইম্প্যাক্ট তো পড়তে শুরু হয়ে গেছে, অলরেডি ইম্প্যাক্টটা পড়ছে। আজকে গভর্নমেন্ট ওটা নিয়ে উঠে পড়ে লেগে যদি কিছু করে খুব ভালোর কথা আছে, কিন্তু খুব সাবধান আমাদেরকে থাকতে হবে। কিন্তু আপনি যখন বলছেন যে এটা পড়েছে, তার মানে কি সামহাও গভর্নমেন্ট এটা নিজেদের যে ইনিশিয়েটিভ বা যতটা স্টক রয়েছে বা সাধারণ যারা জনগণ রয়েছে তাদেরকে কনফিডেন্স দিতে কি ব্যর্থ? আপনার কি মনে হয় যদি সেই জায়গাটায় এতই যদি গভর্নমেন্ট যদি কনফিডেন্ট থাকতো, একটা কথা আমাকে বলুন, ওরা সিলিন্ডারের তার যে কোয়ান্টিটি আছে ওটা কেন কমালো? যদি কোনো শর্টেজ নেই, কিছু নেই, তাহলে তার তো কোয়ান্টিটি ওরা কমিয়ে দিয়েছে। তো একটা সিলিন্ডার যত কেজি ওরা গ্যাস দিত ওতে কম করে দিয়েছে। আজকে এটা নিয়ে যেরকম লোকদের একটা যে কনফিডেন্স আছে, লোকরা কনফিডেন্স হারাচ্ছে, এই কালকে এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। তো সেটা নিশ্চয়ই একটা চিন্তার ব্যাপার আছে। আরেকটা বিষয় স্যার, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে বাংলাদেশ, মানে সীমান্ত থেকে সিআইএর যখন চরদের আমরা এখান থেকে গ্রেপ্তার করি, একই সঙ্গে মানে ইউক্রেনের যারা চরই বলবো আমি, যে তাদেরকে যখন ধরা যাচ্ছে, আভ্যন্তরীণ যে সুরক্ষা, এবং সেটাও কোনো কোনো ক্ষেত্রে কি আমাদের এই নির্বাচনকে প্রভাবিত করার জন্যই বা এই ধরনের কোনো গতিবিধি হতে পারে, সেটা আপনার কি মনে হয়? কারণ যেহেতু মানে শিওরের সমন আমাদের এখানে ইলেকশন রয়েছে, যদি বাংলাদেশ নতুন করে আবার অশান্ত হয় বা যেহেতু বাংলাদেশের একদম সীমান্ত জুড়ে মানে ভারতের যে পশ্চিমবঙ্গের যে সীমান্ত, তার জামাত এখানে অনেক বেশি অ্যাক্টিভ এখন, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা আমরা দেখেছি আজ থেকে না, অনেক বছর থেকে দেখছি, আমাদের দেশে ভোট হলে একটা ইন্টারফারেন্স, যাকে আমরা বলতে পারি ফরেন ইন্টারফারেন্স, থাকে, সবসময় থাকে। সে যদি জামাতের হোক, সিআইএর হোক, যে কোনো হোক, একটা ইন্টারফারেন্স থাকে, আইএসআই যায়, একটা ইন্টারফারেন্স থাকেই থাকে। তো সেটা কোনো আশ্চর্য ব্যাপার না কি এবার এটা আশ্চর্য হবে যদি এবার না হয়, এবার তো একটু বেশি হবার চান্স আছে। সেটা দেখি আমরা, কিন্তু গভর্নমেন্ট এটা নিয়ে তো নিশ্চয়ই ভাববে। আমরা ভাবছি কি গভর্নমেন্ট এটা নিয়ে যা করার আছে সেই ব্যবস্থাটা করবে। রাজ্যপালকেও চেঞ্জ করা হয়েছে এবং মানে ইলেকশন এই রাজ্যপালের যে চেঞ্জ করার ব্যাপার আছে সেটা একটা আলাদা ব্যাপার আছে। ওটা কেন চেঞ্জ করা হয়েছে, রাজ্যপাল চেঞ্জ করলে কি হয়, নতুন গভর্নর এসে কি করবেন, এটা খুব পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। এত পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে যে রাজ্যপাল গেলেন, উনি জানেন না কেন উনি গেলেন, কেন ওনাকে সরানো হলো, আর নতুন যে এসছেন উনি আবার কি করবেন না করবেন কেউ জানে না। আমাদের তো ওই জগদীপ ধনখড় এসেছিলেন, সে সময় থেকে এটা চলছে, যে গভর্নর আসছে আমরা ভাবি কালকে উনি এসছেন, কবে উনি যাবেন আমরা জানি না। আর এটা আমরা দেখেছি আমাদের এখানে বেশি হয়। কেন? রাজ্যপালের সঙ্গে আমাদের এখানে স্টেটের সঙ্গে রিলেশনটা এই জন্যে একটু চিন্তার থাকে, ওরা এসে এখানে ইন্টারফেয়ার করতে শুরু করে। আর যে স্টেট গভর্নমেন্ট এখানে আছে, যারা আছে, ওরা ভাবে কি ওরা তো দিল্লির রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছে, আমাদের এখানে একটু ক্ষতি করতে পারে কিংবা আমাদের একটু অসুবিধা করতে পারে। তো আমাদের এখানে একটু সেন্ট্রাল স্টেট রিলেশন আমাদের যেটা আছে কোনো দিন খুব ভালো থাকেনি। আর তার মধ্যে মেন ক্রিটিক্যাল রোল হচ্ছে গভর্নরের রোল হচ্ছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে সিকিউরিটির যখন কথা বললাম, নজিরবিহীনভাবে অনেক দিন, মানে যখন ইলেকশন অ্যানাউন্স হলো তার অনেক দিন আগেই কিন্তু এখানে কিন্তু যে বাহিনী সেন্ট্রাল ফোর্স সেটা কিন্তু এখানে আসলো। আপনি এটাকে কি চোখে দেখেন বা এখনও অনেক আসছে, এবং মানে এই যে ইলেকশনের যে সিনারিও এখনকার,
এবং একই সঙ্গে যেভাবে এই ইলেকশনকে পুরোপুরি কন্ডাক্ট করার একটা প্রচেষ্টা নির্বাচন কমিশন করছে, সেটাকে আপনি কী চোখে দেখেন? কারণ মানে স্টেট গভর্নমেন্টের কথা বললেন, তারা রীতিমতো এখন থেকেই মানে অনেক দিন আগে থেকেই বলা শুরু করছে যে মানে তাদের সমস্ত যারা আছেন আধিকারিকদের ট্রান্সফার করা হচ্ছে, কোথাও সরিয়ে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে সরিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি এটাকে কী চোখে দেখেন? যে দেখুন, একটা কথা বলি আপনাকে, অন্য স্টেটেও ইলেকশন হয়, কিন্তু আমাদের এখানে যে ইলেকশন হয় সেটা নিয়ে একটা লোকদের বিশেষ চিন্তা থাকে। আমাকে লোকরা বাইরে থেকে ফোন করে জিজ্ঞেস করছে কি ভাই এবার কি পিসফুল ইলেকশন হবে? তো আমি তো কয়েকজনকে বললাম, ভাই দেখুন পিসফুল হবে কি হবে সেটা নিয়ে তো একটু দিল্লিকে জিজ্ঞেস করো। কেন কেন এখানে তো চিফ সেক্রেটারি থেকে নিয়ে হোম সেক্রেটারি থেকে শুরু করে ডিজিপি, কমিশনার পুলিশ সব তো এখন ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। আর ওরা তো সব দিল্লির আন্ডারে চলে গেছে। যত আইএস অফিসার আছে, আইপিএস অফিসার আছে, সব তো এখন দিল্লির আন্ডারে আছে। তো সেই জন্যেই যদি এবার যদি ললেসনেস হয়, যদি এবার পিসফুল না হয়, তাহলে কে দায়ী হবে? সে তো দিল্লিই দায়ী হবে। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল টেক ওভার করে নিয়েছে, ওরা প্রেসিডেন্ট রুল করেনি, এই জন্যে করেনি, ওরা দেখেছে আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতবার প্রেসিডেন্ট রুল হয়েছে কোনো স্টেটে হয়নি। 67 থেকে শুরু করে এখন আর প্রায় 10 বার হয়ে গেছে। কিন্তু ওরা দেখেছে, প্রত্যেকবার দেখেছে যে কোনো গভর্নমেন্ট পাওয়ারে ছিল সেই সময় ওদের জন্য ওটা কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে, বেনিফিট। এরা ভাবলো এবার যদি আমরা প্রেসিডেন্ট রুল করি এখান থেকে, দেখুন এই কথা বলতে গেলে বিজেপির মধ্যে ওদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওদের থিঙ্ক ট্যাঙ্ক একটা আইডিয়া ছিল কি যদি আমরা এখানে প্রেসিডেন্ট রুল করে যদি ইলেকশন করাই তাহলে না, ওরা আগে ভাবছিল যদি আমরা প্রেসিডেন্ট রুল করাই তাহলে আমরা জিততে পারবো, নাহলে জিততে পারবো না। কিন্তু অন্য সেকশন যেটা ছিল, যে অন্য থিঙ্ক ট্যাঙ্ক ছিল, ওরা বলে না এটা যদি করো তাহলে তোমার কাউন্টার প্রোডাক্টিভ হয়ে সেভেন্টি ভোটটা হয়ে যাবে, সেই জন্য করেনি। কিন্তু যেটা মমতা বলেছে কি ওরা প্রেসিডেন্ট রুল করেনি, কিন্তু ভার্চুয়ালি প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা আরও মমতা বলেছে, সেটা একটু তার ওনার একটু উইকনেস, তাই কথাতে বেরোচ্ছে। উনি নিজের ভবানীপুরে বললেন কি দেখো খুব সাবধান থাকো, খুব তোমাদেরকে খেটে কাজ করতে হবে। কেন? এখন তো সব যত অফিসার আছে ওরা তো সব ওই দিকে চলে গেছে, আমাদের হাতে কিছু নেই। এটা তো বলা আমার হিসাবে ঠিক হয়নি। তার মানে অফিসার যদি তোমার সাথে এত বছর ছিল সেই জন্য কি তুমি জিতেছিলে? সেটা ঠিক হয়নি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ঠিক হয়নি। কিন্তু এই যে তার মানে দেখা যাচ্ছে আমাদের এখানে ব্যুরোক্রেসি, পার্টিকুলারলি পুলিশ, একটা বিরাট রোল করে। এটা স্বীকার্য। আচ্ছা, তার এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে দুজন সিনিয়র মোস্ট আইপিএস অফিসার, দুজনই ডিজিপি র্যাঙ্কের অফিসার, দুজনই একসময় পুলিশ কমিশনার ডিজিপি ছিলেন। রাজীব কুমার, ও তো মমতা ওকে রাজ্যসভা পাঠিয়ে দিয়েছে। অন্য রাজেশ কুমার, দুজনই ব্যাচমেট, ও বিজেপির ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। কত পলিটিক্যালাইজড হয়ে গেছে আমাদের এখানে পুলিশ ফোর্স পার্টিকুলারলি, অ্যান্ড ব্যুরোক্রেসি দূরে হয়ে গেছে। এটা তো ধরুন মানতেই হবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে কি এসআইআর ফ্যাক্টর। এবার নির্বাচনে আপনার কি মনে হয় এসআইআরটা কি একদম প্রধান মানে নির্ণায়ক ভূমিকায় থাকবে? আপনার কি মনে হয় এসআইআর নিয়ে? তো একটা কথা বলি, এসআইআরের একটা তো ভূমিকা থাকবে। কেন? এটা একটা বেসিক পার্টিকুলার কমিউনিটি বেসড প্রসেস আছে। আর লোকরা বলছে টিএমসি মমতার বেশিরভাগ ওই কমিউনিটির ভোটটা পায়, ঠিক আছে? তার জন্য হয়তো কিছু তার একটা ইম্প্যাক্ট থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে খুব একটা ভোটটা পুরো চেঞ্জ হয়ে যাবে সেটা আমি ভাবি না। তার একটা সামান্য ইম্প্যাক্ট থাকতে পারে। এটা নিয়ে দেখুন, আমি এই কথাটা যেটা আপনার বলছিলাম, আমি তো প্রায় 10-12 বছর আগে একটা বই লিখেছিলাম, ওয়েস্ট বেঙ্গল চেঞ্জিং কালার্স চেঞ্জিং চ্যালেঞ্জেস। এই বইটা আমার 2011-তে পাবলিশ হয়েছিল, রূপা পাবলিকেশন। সেটা ওই বইতে
ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে মমতা যে পাওয়ারে এলেন তার অবধি একটা পলিটিক্যাল স্টোরি ছিল। এখন আমি আর একটা বই লিখছি। আচ্ছা, বাহ, অনেক দিন ধরে ভাবছিলাম লিখবো না, সুন্দর একটা ইনপুট আমরা পেলাম। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছিলাম লিখবো না, কিন্তু এখন ফাইল করেছি, লিখছি। আমি বই লেখা শুরু করে দিয়েছি, তার ম্যানুস্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। এখন ওটাকে ফাইনাল করে প্রিন্টিংয়ের জন্য দেব। বই যে টাইটেল আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোলস 2026, ইজ ইট বিটুইন মোদি অ্যান্ড মমতা, ইজ ইট বিটুইন মোদি অ্যান্ড মমতা, ইয়েস অ্যান্ড নো। অ্যান্ড তার নেক্সট হচ্ছে দ্য ট্রুথ লাইজ সামওয়্যার ইন বিটুইন। আপনি মানে বইয়ের যে টাইটেল সেটাই তো একদম মানে এরকম আপনি চুজ করেছেন যেখানে যারা পাঠক আছে তারাই মানে নিজেরাই মানে আকর্ষিত হয়ে যাবে যে এটা কি মানে প্রশ্ন করা হচ্ছে তাদেরকে এবং উত্তরটা কি। নিশ্চয়ই আমাদেরও আমরাও মানে খুব উৎসুক রইলাম এবং কৌতূহল আমাদের মধ্যেও থাকলো যে এর উত্তরটা কি এবং উত্তরটা কিভাবে আপনি এর বইয়ের মধ্যে দিয়ে পেশ করেছেন বা জানিয়েছেন। তো স্যার এটা যেমন আপনি একটা বিষয় বললেন। হ্যাঁ, বই যেটা আছে আমি খুব চেষ্টা করছি, কবে পাবি সবে? ভোটের আগে তো বেরোবে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি দুটো বই বেরোচ্ছে বাংলা বর্ষে, নববর্ষে, 14ই এপ্রিল কিংবা 15ই এপ্রিল। একটা তো এই বইটা চেষ্টা করছি আমি, এটা 14-15 এপ্রিলে বেরিয়ে যাক। বাহ, আর একটা বই আছে, আমার একটা বই বেরিয়েছিল ইংরেজিতে, নট সো র্যান্ডম রাইটিং, তার সব খুব ভালো একটা রিভিউ স্টেটসম্যানে বেরিয়েছে। এটা এই বইয়ের বাংলা ট্রান্সলেশন, সেটা হবে আমার ফার্স্ট বাংলা বই, ওটা বেরোচ্ছে। এই দুটো বই ওই 14-15 এপ্রিলে বেরোবার কথা আছে। তার মধ্যে দিয়ে পবিত্র সরকার ওই বাংলার বইয়ের ফরওয়ার্ড লিখছেন। ওটা মোটামুটি চলে গেছে, প্রিন্টিংও চলে গেছে। আর এটা যেটা আছে মোদি ভার্সেস মমতা, যে পোলের উপরে, ইলেকশনের উপরে যেটা আছে, তার ম্যাটারটা রেডি হয়ে গেছে। ফাইনাল এডিটিং চলছে। খুব চেষ্টা করছি যদি ওটাকেও আমি যদি 14-15 এপ্রিলে যদি বার করতে ইলেকশন হলে তো মানে খুবই সৌভাগ্য আমাদের যে মানে এই যে ইলেকশনটা এখানে মানে সব বিষয়েই সবভাবেই এবার অনেকেই বলছেন যে মানে এটা ঐতিহাসিক নির্বাচন একটা, এবং এই যে নির্বাচন সেই নির্বাচনের দিকে তাকিয়ে শুধুমাত্র বাংলা না, সারা ভারতবর্ষ এবং 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 যারা বাইরে রয়েছে বাঙালি এবং অনেকেই অবাঙালি যারা ভারতের বাইরে রয়েছে তারাও কিন্তু খুব পাখির চোখ করে এই নির্বাচনকে দেখছে। স্যার একটা বিষয় আপনি যেমন বললেন যে সংখ্যালঘুর মানে ভোটের কথাই যখন উঠলো, তো এই একটা বলা হতো যে বা শাসক দলও ভাবতো কখনো কখনো যে সংখ্যালঘু ভোটটা কিন্তু পুরোটাই ঝুঁকে যাচ্ছে টিএমসির দিকে, কিন্তু সামহাও দেখা যাচ্ছে এবারে, কালকে ওয়েসি সাহেব আসলেন, হুমায়ুন কবির রয়েছে, আইএসএফ রয়েছে, এবং কোথাও গিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে যেখানে খুব বড় একটা শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিটা কোথাও একটু এদিক ওদিক হচ্ছে বা তার মধ্যে বিন্যাস হচ্ছে, ভাগ হচ্ছে। চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা কথা বলি, ওবিসি সাহেব সম্বন্ধে একটা কথা বলি আপনাকে, খুব পড়ালেখা মানুষ, ব্যারিস্টার আছেন, বাইরে থেকে পড়ালেখা করে এসেছেন, কিন্তু তার ক্রেডিবিলিটি নেই। কিন্তু স্যার বিহারি নির্বাচনে কিন্তু ওবিসি সাহেব কিন্তু একটা বড় রোল প্লে করেছেন। এটার জন্যে আমি একটা কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি নেই। এটা ভালো করে বুঝে নিন। যেটা ওইখানে খাটবে এইখানে খাটবে না। ওবিসি সাহেবের সম্বন্ধে তার ক্রেডিবিলিটি হয়ে গেছে জিরো। লোকরা ওনাকে অলরেডি বিজেপির বি টিম মতন ভাবে। লোকরা বলে উনি বোধহয় মোদি সাহেবের পেরোলে আছেন। আর আরেকজন ভদ্রলোক কবির সাহেব, উনি তো কটা পার্টি চেঞ্জ করেছেন আমি তো ট্র্যাক রাখতে পারিনি। কবে থেকে শুরু করছে বলে কংগ্রেসও করেছেন, এটাও করেছেন, ওটাও, 5টা পার্টি 4টে পার্টি চেঞ্জ করেছেন। তো ওদের কোনো ক্রেডিবিলিটি নেই। আর একটা কথা বুঝুন, আইএসএফকে আপনি কি কার সম্বন্ধে, আইএসএফ যেটা আছে হয়তো সে একটু ডেন্ট করতে পারে, সামান্য একটু ডেন্ট করতে পারে, কিন্তু এইখানে কি হবে, আজকে মুসলিম কমিউনিটি মমতাকে কেন ভোট দেয়? ওরা প্রো মমতা নেই, ওরা অ্যান্টি বিজেপি আছে। তো কি হয়, ওদের শুধু একটাই ভয় থাকে, যদি আমরা ডিভাইডেড হয়ে আমরা ভোট করি আর তাতে যদি মমতা জিতলো কি জিতলো না,
যদি বিজেপি জিতে গেল সেটা ওরা কোনো দিন চাইবে না। তো সবসময় ওরা কী করে শেষ মুহূর্তে ঠিক করে নেয়, চলো এক গাদা সবাই মিলিয়ে মমতাকে ভোট দিয়ে ওকে আনো, সেটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ও এবার কিন্তু আরেকটা মানে বিষয় এর মধ্যে ঢুকেছে, সেটা হচ্ছে গিয়ে অভয়া যে মা, উনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে কোথাও কোথাও বলা হচ্ছে যে এটাও একটা ফ্যাক্টর হতে চলেছে, এবং একই সঙ্গে যে দুর্নীতি ইস্যু ইত্যাদি যা রয়েছে, তার সঙ্গে কিন্তু এই নারী সুরক্ষাটাও এবারের নির্বাচনে একটা বড় মুদ্রা বা ইস্যু হতে চলেছে, যখন সরাসরি ময়দানে মানে ভোটের ময়দানে নেমে পড়েছেন অভয়ার মা। কী বলবেন? দেখুন, একটা রাজ্যে এরকম সব ঘটনাগুলো ঘটতেই থাকে। কোনো সিঙ্গেল ইনসিডেন্ট নিয়ে একটা স্টেটের ইলেকশন ওভারঅল ইম্প্যাক্ট হয় না। আরজিকর এরকম একটা ছিল, ঘটনা ছিল, তার এক সময় ছিল, সেটা লোকরা এখন আবার ওই লিফটে যে একটা লোক মারা গেল, এইসবগুলো ইনসিডেন্ট নিয়ে ওভারঅল ইলেকশনে খুব বেশি ইম্প্যাক্ট হয় না। আরেকটা কথা বলি, যারা ভোট দিতে যায় ওরা কতটুকু ওই সব জিনিসকে মনে রাখবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকরা খুব পলিটিক্যালি কনসাস, ওরা পলিটিক্যালি ভেবে ভোট দেয়। আমাদের তো একটা দুর্ভাগ্য আছে কি, আমাদের দুটো পার্টি কংগ্রেস আর লেফট ফ্রন্ট অলমোস্ট ভেঙে পড়েছে। এটা খুব ট্র্যাজিক ব্যাপার আছে। ওদের একটা বিরাট রোল হতে পারতো এই ভোটের সময়। লোকরা বলছে বোধহয় এবার হয়তো কংগ্রেস আর লেফট একটু বেটার করবে। কংগ্রেসেও বেশ নাড়াচাড়া দিয়ে উঠেছে, একই সঙ্গে লেফটের যারা আছে, এক সময় ছিল যে বয়স মানে চুল না পাকলে সেভাবে নেতা বা ইলেকশনে দাঁড়ানো বা মন্ত্রী হওয়া যেত না, সেই জায়গা থেকে লেফট সরে এসে অনেক মহিলা প্রার্থী, একই সঙ্গে সংখ্যালঘু প্রার্থী এবং ইয়াং প্রার্থী কিন্তু দিয়েছেন, এবং অধীর রঞ্জন চৌধুরীর ওপর আবার একটা মানে দল বড় আস্থা বা রেখেছে। তো কি এই ব্যাপারটা আপনি কি বলবেন? না, সেটা বোধহয় দেখুন, আমি জানি না ফাইনালি কী হবে, খুব বলা মুশকিল আছে, কিন্তু এরকম একটা হাওয়া পাচ্ছি কি এবার হয়তো কংগ্রেস, কেন কংগ্রেস তো প্রায় গত ভোটে তো বোধহয় একদম শেষ হয়ে গেছিলো, মুছেই গিয়েছিলো, তো সেই জন্য বোধহয় এবার হয়তো কংগ্রেস একটু বেটার করতে পারে। কিন্তু আবার একটা চিন্তার ব্যাপার হচ্ছে, কংগ্রেস যতটুকু ভোট পাবে সে ভোটটা তো বেশিরভাগ ভোট যেটা আছে সেটা তো মমতারই ভোট নেবে, আর লেফটে যেটা ভোট যাচ্ছে লেফটে নেবে, ও তো মমতার ভোট নেবে। আজকে যদি মুসলিম কমিউনিটি ডিভাইড যদি হয় তাহলে ভোটটা কোথায় যাবে? কংগ্রেস আর সিপিএমে যাবে। তো সেটা কতটুকু মমতাকে এফেক্ট করবে সেটা একটা তো দেখতে হবে, ভাবতে হবে, ওটা নিয়ে কী হবে না হবে বলা খুব মুশকিল আছে। এবারের ইলেকশন খুব ডাইসি হয়ে গেছে। ওভারঅল কি দাঁড়াবে, আমি কোনো অ্যাস্ট্রোলজার নেই, আমি কোনো প্রেডিকশনও করতে চাইবো না। যদি আপনাকে বলা হয় যে স্যার আপনি বলুন যে মোটামুটি কীরকম হতে পারে নির্বাচনের ফলের যে যে অঙ্কটা বা সেখানকার যে রঙের যে খেলা, সেটা কীরকম কীরকম হতে পারে আপনার আন্দাজে, যে এবার 2026-এর ওয়েস্ট বেঙ্গল নির্বাচন? দেখুন, একটা কথা বলি আপনাকে, এই বিজেপি এটা জানে এটা হচ্ছে তার লাস্ট চান্স, সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ওর বেস্ট চান্স। দুটোই, লাস্ট আছে, বেস্ট আছে, দুটো। আর এর মধ্যে যদি আজকে মমতাও বুঝে গেছে কি দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ, মমতা এই ইলেকশনকে খুব ইজি নিচ্ছে না, ও এটাকে চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। আজকে এটা নিয়ে একটা জিনিস হতে পারে, ওভারঅল যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স রয়েছে, যেখানে রাম মন্দিরের নামে ভোট হয় না, যেখানে কাস্টের নামে ভোট হয় না, যেখানে আপনার রিলিজনের নামে ভোট হয় না, ওইখানে যদি আমরা আমাদের একটু আইডিওলজি নিয়ে একটু আমার এখানকার মানুষরা ওরা ভাবে টাবে, এটা নিয়ে হয়তো এবার মমতার কিছু সিটগুলো কমতে পারে, কিন্তু না কোলিশন না, মমতার সিটটা কীরকম মেজরিটি নাম্বারটা কম হতে পারে, কিন্তু আমার স্ল্যান্ডার মার্জিনে বোধহয় ও বেরিয়ে যাবে। শেষ প্রশ্ন, মমতা, ভবানীপুর, একই সঙ্গে শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, শুভেন্দু, হ্যাঁ আচ্ছা, শুভেন্দু অধিকারীকে ওরা যে দাঁড় করেছে, ওরা ভেবেছে যাতে কি মমতাকে ওরা কর্নার করে একটা ভবানীপুরে ফেলে দেবে,
যেটা ও নিজের সিটটা নিয়ে পাগল থাকবে আর এদিকে ওদিকে কোথাও যাবে না। কিন্তু একটা কথা, যদি এটা যদি হতো তাহলে মমতা দু জায়গা থেকে কন্টেস্ট করতো। মমতা শুধু ভবানীপুর থেকে ফাইট করছে, মানে আপনি বলছেন অনেক বেশি কনফিডেন্ট। ভেরি কনফিডেন্ট। ও কনফিডেন্ট না থাকলে ও দু জায়গা থেকে ফাইট ইজিলি করতেই পারতো, কোনো নন্দীগ্রাম না হলে যে মেটিয়াবুরুজ হ্যাঁ যেখান থেকে অনেক জায়গা থেকে করতেই পারতো, কিন্তু ও করলো না। তার মানে হচ্ছে ও কনফিডেন্ট কি এখান থেকে ভবানীপুর থেকে ও জিতবে, সেই জন্য এটা করেছে। আর একটা কথা আছে, মমতা এটাও জানে আমি যদি ভবানীপুরেই যদি থেকে যাই, আটকে যাই, তাতে কী হবে? হয়তো আমি জিতে গেলাম, কিন্তু যদি আজকে যদি আমি ওভারঅল যদি আমি লুজ করি তাহলে তো আমার তো কোনো লাভ হবে না। সেই জন্য ও যা ক্যাম্পেইন করা রয়েছে অলরেডি ওরা ভাগাভাগ করে নিয়েছে। সাউথ বেঙ্গল ও দেখবে, নর্থ বেঙ্গল ও দেখবে, সাউথ বেঙ্গল ভাইপো দেখবে, সেরকম করে ক্যাম্পেইন করে তো অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর দুজন, আর ওর তো একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ এখন হয়ে গেছে, অভিষেক যে আছে, একটা স্ট্রং সাপোর্ট অভিষেকের কাছ থেকে ও পাবে ভোটের সময়। তো সেই জন্য ভাবছি এটা নিয়ে আমার হিসাবে ও স্ল্যান্ডার মার্জিনে বেরিয়ে যাবে মমতা। একদমই। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন। তো আপনারা দেখতে পারলেন স্যার নিজের মতামত রাখলেন। সত্যি এই যে নির্বাচন 2026-এ বাংলার যে নির্বাচন, এই নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষ তার দিকে মুখে রয়েছে না, মানে থাকছে না, বা চোখ তাদের নয়, সারা মানে ভারতবর্ষ একই সঙ্গে যারা বিদেশে রয়েছে তারাও কিন্তু পাখির চোখ করে রেখেছে এই 2026-এর এই যে বাংলার নির্বাচন, তাতে কি হয় এবং কিভাবে এই নির্বাচন হয়। তো আমাদেরও চোখ তাতে রয়েছে এবং অবশ্যই আমরা তো নির্বাচনের সমস্ত কিছু যা আছে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আজকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। নমস্কার।